মঙ্গোলিয়া প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো রহস্যময় এক দেশ। দেশটির বিস্তীর্ণ সবুজ তৃণভূমিতে অজস্র গবাদি পশুর চড়ে বেড়ানোর এমন দৃশ্য চোখ জুড়িয়ে দেয়। দিগন্ত জোড়া বিরান ভূমির উপর তৈরি সুদীর্ঘ সরল রাজপথ ধরে ছুটে চলার অনুভূতিই অন্যরকম। পথের ধারে যাযাবরদের এক একটি বসতির চিত্র মন কাড়বেই। ও ঘোড়ার পিঠে টকবগিয়ে অসাধারণ অনুভূতি, আমার খুবই ভালো লাগছে। মঙ্গোলিয়ায় আসা আমার সার্থক হয়েছে। অফ রোডে গভীর মরুভূমি ভ্রমণ আর যাযাবরদের গের ক্যাম্পে রাত্রি যাপন পর্যটকদের দেয় রোমাঞ্চকর অভিজ্ঞতা। এছাড়া এখানকার দুর্গম এক একটি পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে রয়েছে অদেখা প্রাণ প্রকৃতির বিস্ময়কর সব নিদর্শন। তবে সব কিছু ছাপিয়ে একজন ব্যক্তি, একটি নাম, দেশটির নামেরই যেন প্রতিশব্দ হয়ে গেছে, চেঙ্গিস খান। অভূতপূর্ব সামরিক দক্ষতা ও কঠোর নিষ্ঠুরতায় সাম্রাজ্য বিস্তারের জন্য সারা দুনিয়াব্যাপী যার কুখ্যাতি, মঙ্গোলিয়ার মানুষের কাছে তিনিই মহানায়ক, তিনিই তাদের প্রাণ পুরুষ। পূর্ব এশিয়ার স্থলবেষ্টিত এই দেশটির উত্তরে রাশিয়া এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে চীনের অবস্থান। দেশটির একদিকে পাহাড়, আরেকদিকে সেই গভীর মরুভূমি। এর বেশিরভাগ এলাকা তৃণভূমি ও বরফে আচ্ছাদিত। ফসলের জমি নেই বললেই চলে। তাই আদিকাল থেকেই মঙ্গলরা জীবিকার তাগিদেই ঘুরে বেড়ায় এক জায়গা থেকে আরেক জায়গায়। অবিশ্বাস্য হলেও এটি সত্য যে এখনো মঙ্গোলিয়ার প্রায় ৯৫% ভূমি জনমানব শূন্য। এর মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই বসবাস করে রাজধানী শহর উলানবাটারে, আর এখনও এখানকার ৩০% মানুষই যাযাবর জীবনযাপন করে। সঙ্গত কারণেই এটি বিশ্বের সবচেয়ে কম জনবহুল দেশ হিসেবেও পরিচিত। বর্ণাঢ্য ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি সাংস্কৃতিকভাবেও সমৃদ্ধ মঙ্গোলিয়া। তাদের সবচেয়ে বড় উৎসবের নাম নাদাম। প্রতি বছর জুলাই মাসে অনুষ্ঠিত হয় নাদাম ফেস্টিভ্যাল। ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও তীর নিক্ষেপ প্রতিযোগিতা সহ নানান আয়োজন থাকে এই উৎসবে। মঙ্গোলিয়ার কাজাক জাতিগোষ্ঠীর মানুষেরা ঈগল হান্টার হিসেবে পরিচিত। তাদের প্রশিক্ষিত ঈগলগুলো শিয়াল, খরগোশ ও মারমোটের মতো ছোট প্রাণী শিকার করে কঠিন শীতের সময়ে তাদের খাবারের যোগান দেয়। অবারিত তৃণভূমির কারণে এখানকার মানুষের প্রধান পেশাই হলো পশুপালন, যা তাদের মাংস, দুধ, চামড়া ও জ্বালানির উৎস। মঙ্গোলীয়দের প্রধান খাবার মাংস। প্রতিবেলায় প্রতিটি খাবারে ভেড়া কিংবা খাসির মাংস থাকে। মাংসের সাথে আস্ত পাথরের টুকরো মিশিয়ে রান্না করা ঐতিহ্যবাহী খাবার হরহগ খুবই মজাদার ও জনপ্রিয়। মঙ্গোলিয়ার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি ইতু ট্রাভেলসের সার্বিক ব্যবস্থাপনায় আমি আর নিলয় চষে বেড়িয়েছি চমকপ্রদ সব জায়গায়। হ্যালো সাম্বানো। দুর্গম অঞ্চলের এক যাযাবর পরিবারের সাথে আমরা কাটিয়েছি দুইটি দিন। একেবারে কাছে থেকে দেখেছি তাদের দৈনন্দিন জীবন। বন্ধুরা, আপনারাও ঘুরে যেতে পারেন মঙ্গোলিয়া থেকে। আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে বেঙ্গল ভিস্তা আয়োজন করতে যাচ্ছে একটি গ্রুপ ট্যুরের। সীমিত সংখ্যক আসন ফুরিয়ে যাওয়ার আগেই আপনার বুকিংটি কনফার্ম করে রাখতে পারেন। মঙ্গোলিয়া ভ্রমণের গল্পচিত্রগুলো ধারাবাহিকভাবে একে একে আপনাদের সামনে তুলে ধরব আমি। ঢাকা থেকে চীনের বেজিং হয়ে কিভাবে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটারে এলাম সেই গল্পই তুলে ধরব আজকের এই প্রথম পর্বে।
সকাল সকাল রাজধানীর বনশ্রী এলাকার বাসা থেকে রওনা দিয়ে এগিয়ে চলেছি বিমানবন্দরের দিকে। আজকের এই ভ্রমণটি আমার কাছে সত্যি সত্যি আরেকটি স্বপ্নযাত্রার মতো। খানদের খান, চেঙ্গিস খানের দেশ, শীতল মরুভূমির যাযাবরদের দেশ, মঙ্গোলিয়া ভ্রমণের ইচ্ছাটা শেষমেশ পূরণ হতে চলেছে। বাড্ডা লিংক রোডে আমার সাথে যোগ দেয় নিলয় কুমার বিশ্বাস। মঙ্গোলিয়ার ট্রাভেল এজেন্সি ইতু ট্রাভেলের কর্মকর্তাদের জন্য কিনে রাখা কিছু সুভেনির সাথে করে নিয়ে এসেছে সে। মঙ্গোলিয়ার পথে আমি আর নিলয়, এটা ভাবতেই অন্যরকম লাগছে যে কত দিনের ইচ্ছা ছিল যে চেঙ্গিস খানের দেশ মঙ্গোলিয়া নিজ চোখে দেখব, মঙ্গোলিয়ার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরব। সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে অবশেষে। সত্যিই রোমাঞ্চিত সেই চেঙ্গিস খান, যিনি তার ক্ষমতা বলে, যিনি তার কৌশলে দুনিয়ার বিরাট একটি অংশকে তার পদানত করেছিলেন, যার বাহিনীর হাতে দুনিয়ার বহু মানুষ প্রাণ হারিয়েছিল। সেই চেঙ্গিস খানের দেশ, সেই বিখ্যাত কুখ্যাত যাই বলি, যেভাবেই আপনি চেঙ্গিস খানকে বর্ণনা করতে যান, তিনি একটা বিরাট বড় সড়ো ব্যাপার স্যাপার। যার নাম, ইতিহাস, যার কিংবদন্তি শুধু পড়ে এসেছি, বইয়ের পাতায় দেখে এসেছি, বিভিন্ন সিনেমা, সিরিজ, ডকুমেন্টারিতে শুধু যার বর্বরতা, যার প্রভাব পুরো বিশ্বব্যাপী দেখেছি। তো সেই ব্যক্তির একটা নাম একটা দেশের থেকে বড়। চেঙ্গিস খানের নামটা আসলে মঙ্গোলিয়ার থেকেও বেশি উচ্চারিত হয়েছিল চেঙ্গিস খানের নামটা, যার প্রভাব প্রায় অর্ধেক পৃথিবীব্যাপী বিস্তীর্ণ ছিল। এবং সে যেদিক দিয়ে যেত মোটামুটি সেদিক দিয়ে একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে যেত সব দিক দিয়ে। এত বর্বর এবং মানে আদর্শ পরাক্রমশালী বীর সে ছিল। এর আগে পরে অনেক মঙ্গল বীর এসেছিল, কিন্তু তার মতো এত প্রভাব আর কেউ কখনোই বিস্তার করতে পারে নাই। তো তার দেশে যাচ্ছি, একটা বিশাল অনুভূতি। মঙ্গোলিয়ার সৌন্দর্য, গভীর মরুভূমি দেখব, সব মিলিয়ে দুর্দান্ত একটা ভ্রমণ যাত্রা হতে যাচ্ছে এবং খুবই ইউনিক। চলার পথে শুরু হলো ঝুম বৃষ্টি। সকালের বৃষ্টি ভেজা রাজপথ ভালোই লাগছে। এক দীর্ঘ যাত্রা। প্রথমেই আজ আমরা চায়না ইস্টার্নের দুপুর 2:15টার ফ্লাইটে কুনমিং হয়ে বেইজিং শহরে যাব। বেইজিংয়ে একদিন অবস্থান করে পরের দিন উড়াল দেব রহস্যময় দেশ মঙ্গোলিয়ার উদ্দেশ্যে। বারবার চেষ্টার পর কিভাবে মঙ্গোলিয়ার ভিসা পেলাম, যেতে যেতে সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। বিমানবন্দরে পৌঁছতে আমাদের খুব বেশি সময় লাগলো না। ইন্টারন্যাশনাল ডিপার্চার গেটগুলোর সামনে হাজারো মানুষের ভিড়, তাই ভেতরে প্রবেশ করতেই খানিক বেগ পেতে হলো। চায়না ইস্টার্নের কাউন্টারের কাছে যেতেই দেখে নিলেন এয়ারলাইন্সটির পূর্ব পরিচিত কর্মকর্তা শহীদ ভাই। তিনি আমাদের ঢাকা থেকে কুনমিং ও কুনমিং থেকে বেইজিংয়ের বোর্ডিং পাস দিলেন। বোর্ডিং পাস হাতে নিয়েই সেরে ফেললাম ইমিগ্রেশন। বন্ধুরা, আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে গেল। আমরা এখন কুনমিংয়ের উদ্দেশ্যে উড়াল দেব। 2টা 15 মিনিটে আমাদের ফ্লাইট। আর কুনমিং গিয়ে কুনমিং থেকে আমরা কিন্তু আরও 1.5 ঘন্টা পরে আবার বেইজিংয়ের উদ্দেশ্যে ডোমেস্টিক ফ্লাইটে যাব। কিন্তু এই মুহূর্তে ক্ষুধা পেয়েছে। নিলয়, কোথায় যাওয়া যায়? নিলয়ের সিটি ব্যাংকের নতুন ক্রেডিট কার্ডের বিপরীতে আমেরিকান এক্সপ্রেস প্লাটিনাম লাউঞ্জে ভরপুর খেয়ে নিলাম। চায়না ইস্টার্নের সব কিছু ভালো, তবে ফ্লাইটে দেয়া খাবারগুলো বাংলাদেশিদের জন্য ততটা ভালো লাগার কথা নয়। বিষয়টি অনুধাবন করে এখানেই খাবারের পর্বটি সেরে নিলাম। দুপুর 1টার দিকে নিরাপত্তা তল্লাশি সম্পন্ন করে আমরা উঠে পড়লাম চায়না ইস্টার্নের এয়ারক্রাফটে। বরাবরের মতোই ফ্লাইটটি একেবারে পরিপূর্ণ। কুনমিং রুটে চায়না ইস্টার্ন খুবই জনপ্রিয়। এই ফ্লাইটে নিলয়ের পাশে বসেছেন আমেরিকা প্রবাসী বাংলাদেশি এক ভাই, যিনি কুনমিং থেকে নিউ ইয়র্কের ফ্লাইট ধরবেন। বিমানটি যখন দৌড় দিয়ে আকাশে ডানা মেলল, তখনও বৃষ্টি ঝরেই চলেছে। পাখির চোখে বৃষ্টিস্নাত রাজধানী শহর দেখে নিলাম এক ঝলকে। এই ফ্লাইটে 2 ঘন্টা 20 মিনিটে আমরা পৌঁছে যাব কুনমিংয়ে।
জানিয়ে রাখি, ঢাকা থেকে শুধুমাত্র এয়ার চায়না বেইজিং হয়ে মঙ্গোলিয়ার উলানবাটরে ফ্লাইট পরিচালনা করে থাকে। বেইজিংয়ে মাত্র 2 ঘন্টার ট্রানজিট থাকে, কিন্তু এই মুহূর্তে এই রুটে জনপ্রতি রাউন্ড ট্রিপের টিকিটের মূল্য 1,20,000 থেকে 30,000-এর মতো। আর চায়না ইস্টার্নে কুনমিং হয়ে বেইজিং, এরপর বেইজিং থেকে আলাদা এয়ারলাইন্সের ফ্লাইটে উলানবাটরে গেলে খরচ পড়ে 80 থেকে 90,000 টাকা। তবে আমাদের মতো করে যেতে চাইলে চীনের মাল্টিপল অথবা অ্যাটলিস্ট ডাবল এন্ট্রি ভিসা থাকতেই হবে। টাকা বেশি খরচ হলেও সময়ের অপচয় ও চীনের ভিসার ঝামেলা বিবেচনায় মঙ্গোলিয়া ভ্রমণের জন্য এয়ার চায়নাই হতে পারে সেরা অপশন। উড়তে উড়তে আমরা চলে এসেছি চীনের আকাশে। এ নিয়ে তৃতীয়বার আমরা স্পর্শ করব কুনমিংয়ের মাটি। 4 বার চীনে আসার পরও কুনমিং ইমিগ্রেশনে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে পড়ি। বেইজিং হয়ে মঙ্গোলিয়া যাব, তারপরও চীনের পার থেকে ইনভাইটেশন লাগবেই। যা হোক, পরে বিষয়টি সুরাহা করে ইমিগ্রেশন পার হতে হতেই আরেকটি ফ্লাইটের সময় প্রায় হয়ে এলো। শাটল বাসে করে আমাদের নিয়ে আসা হলো বিমানের কাছে। বেইজিংগামী এই ফ্লাইটেও নেই তিল ধারণের ঠাঁই। রাত 8:30টার দিকে উড়াল দিল বিমানটি। আকাশে ভেসে ভেসে রাত 11:30টার দিকে আমরা পৌঁছে গেলাম চীনের রাজধানী বেইজিংয়ে। চীনে অনেকবার এলাম, কিন্তু বেইজিং এটাই প্রথম। তো এক্সাইটমেন্ট একটু অন্যরকম, একেবারে রিয়েল চায়না। আর বেইজিংয়ে আসার স্বপ্ন অনেক দিনের ছিল। বিশেষ করে মহাপ্রাচীর আমাকে প্রবলভাবে টানছিল মহাপ্রাচীর দেখার জন্য, হলেও অন্তত একবার আসা প্রয়োজন। চলে এসেছি বেইজিং। নিলয় যেমন বলছিল তার কাছে বিশেষ কিছু, আমার কাছেও এই বেইজিং বিশেষ কিছু। এর আগে আমি 3 বার চীনে এসেছি, আজকে 4র্থবার। এর আগে কিন্তু বেইজিং দেখা হয়নি, চীনের বিভিন্ন জায়গা দেখেছি, তিব্বতে গিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু এই মঙ্গোলিয়া ভ্রমণকে কেন্দ্র করে, চেঙ্গিস খানের দেশ ভ্রমণকে কেন্দ্র করে আমার বেইজিং দেখা হয়ে গেল। এটা সত্যিই শুধু নিলয়ের জন্য নয়, আমার জন্যও বিশেষ কিছু। এয়ারপোর্টে কেএফসির আউটলেট দেখে থেমে গেলাম। এখান থেকে কিছু খাবার কিনতে চাই। এত রাতে হোটেলে গিয়ে খাবার পাবো না, আর খাবার পেলেও সেগুলো খেতে পারবো না মোটামুটি নিশ্চিত। তাই এই সুযোগ হাতছাড়া করলাম না আমরা। তবে এই মুহূর্তে নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাইজ ছাড়া আর কিছুই দিতে পারবে না তারা। খাবার নিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম এক্সিট গেটের দিকে। হোটেলটি এয়ারপোর্টের কাছে, তাই ভাবলাম তাড়াহুড়োর কিছু নেই, এখানে বসে খেয়েই যায়। খাবারগুলো বেশ ফ্রেশ ছিল। খাবার খাওয়ার পর এক্সিট গেট পেরিয়ে রাস্তার কাছে আসতেই দায়িত্বশীল পুলিশ আমাদের ট্যাক্সি ডেকে দিলেন। পরামর্শ দিলেন ড্রাইভারের কাছ থেকে পেমেন্ট রিসিপ্ট নেয়ার। আমাদের ড্রাইভারের মন খারাপ, এত কাছের দূরত্বে যেতে সে মোটেই আগ্রহী নয়। কিন্তু এখানে সিস্টেমটাই খুব ভালো, যাত্রী যেখানেই যেতে চাইবে কোনো ড্রাইভার না করতে পারবে না। রাতে কিছু রাস্তা বন্ধ থাকায় 1 কিলোমিটার দূরত্বের সিএসএন পার্ল হোটেলে আমরা এলাম। কিছুটা ঘুরে ভাড়া গুনলাম 30 ইউয়ান তথা 500 টাকা। 4 স্টার মানের এই হোটেলটি চায়না সাউদার্ন এয়ারলাইন্সের মালিকানাধীন। হোটেলটি বেশ সাজানো গোছানো। আমি হোটেলের লবির আশপাশ ঘুরে দেখছি, আর নিলয় চেক ইন পর্ব সেরে নিচ্ছে। জানিয়ে রাখি, আজ রাত এখানে থাকার পর সকালে আমরা বেইজিং শহরে যাব। সেখান থেকে চীনের মহাপ্রাচীর দেখে পরের দিন রওনা দেব মঙ্গোলিয়ার উদ্দেশ্যে। হোটেলের ডাবল বেডের রুমটা বেশ ভালো ছিল। trip.com এর মাধ্যমে এই রুমটি বুক করেছি $50। রুমের টিভি, ফ্রিজ সবকিছুই রয়েছে। ব্যবস্থা রয়েছে চা কফিরও। ওয়াশরুমটাও বেশ ভালো। সকালে আমরা হোটেল চেক আউট করে রওনা দিলাম বেইজিং শহরের দিকে। এয়ারপোর্ট থেকে শহরে যেতে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। শহরে আগে থেকে একটি হোটেলে রুম বুক করা আছে, সেখানেই নিয়ে যাচ্ছেন ট্যাক্সি চালক।
এবার মঙ্গোলিয়া ভ্রমণের তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি। আসলে মঙ্গোলিয়ার ভিসা পাওয়াটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। আপনারা জেনে থাকবেন, সাধারণত থাইল্যান্ড কিংবা বেইজিংয়ে অবস্থিত মঙ্গোলিয়ান এম্বাসিতে আবেদন করলে বাংলাদেশি পাসপোর্টে ভিসা পাওয়া যেত। এক্ষেত্রে মঙ্গোলিয়ার কোনো ট্রাভেল এজেন্সির ইনভাইটেশন, হোটেল বুকিং ও কনফার্ম এয়ার টিকিট জমা দিতে হতো। কিন্তু কয়েক মাস যাবৎ এভাবে আর ভিসা পাচ্ছেন না বাংলাদেশিরা। বিকল্প ও সহজ উপায় ছিল ই ভিসা। তবে সাম্প্রতিক সময়ে ই ভিসা রিজেকশন হারও প্রায় 100%। আমার আর নিলয়ের হয়ে মঙ্গোলিয়ার ইতু ট্রাভেল ই ভিসার জন্য আবেদন করলে তা রিজেক্ট করে দেওয়া হয়। এ সময় আমরা চরম অনিশ্চয়তার মুখে পড়ে যাই। তবে ইতু ট্রাভেলের কর্মকর্তা আমাদের আশ্বস্ত করে জানান যে কোনোভাবে তারা ভিসার ব্যবস্থা করবেন। এরপর মঙ্গোলিয়া ইমিগ্রেশনকে আমার সম্পর্কে বিস্তারিত জানানো হয়। আমাদের সব ব্যয় ইতু ট্রাভেল বহন করবে, এই মর্মে ইমিগ্রেশনে লিখিতও দেওয়া হয়। এরপর ইমিগ্রেশন থেকে ট্যুরিস্ট ভিসার পরিবর্তে K2 ভিসার জন্য আবেদন জমা দিতে বলা হয় এবং পরে K2 ভিসাই দেওয়া হয় আমাদেরকে। K2 ক্যাটাগরির ভিসা হলো কালচারাল অ্যাক্টিভিটি ও ফিল্মিং তথা কন্টেন্ট তৈরির জন্য দেওয়া হয়। আমাদের ভিসা নিশ্চিত করার জন্য ইতু ট্রাভেল যা করেছে তার জন্য আমরা কৃতজ্ঞ। আপনারা যারা ডিসেম্বরের গ্রুপ ট্যুরে আমাদের সাথে মঙ্গোলিয়া যেতে চান, তাদের ভিসা করে দেওয়ার দায়িত্বও আমরাই নেব। খরচ সহ বিস্তারিত জানতে বেঙ্গল ভিসার সাথে যোগাযোগ করুন। চলতে চলতে আমরা প্রবেশ করলাম বেইজিং শহরে। পথঘাট আর আধুনিক স্থাপত্য খুব আগ্রহ ভরে দেখছি আমি। চীনের রাজধানী বেইজিংয়ের কথা কত শুনেছি, আজ আমি নিজ চোখে দেখছি। ড্রাইভার আমাদের হোটেলের সামনে নামিয়ে দিয়ে গেলেন। $65 হোটেল, কিন্তু খুব ছোট আর অদ্ভুত রুম। রুমে লাগেজ রেখেই আমরা বেরিয়ে পড়লাম গ্রেট ওয়াল দেখতে। চীন আর গ্রেট ওয়াল সমার্থক। সপ্তম আশ্চর্যের অন্যতম নিদর্শনটি দেখে আমরা বিমোহিত হয়ে গেলাম। বন্ধুরা, গ্রেট ওয়াল নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও দেখবেন কিছুদিন পর। চীনের মহাপ্রাচীর দেখে আমরা বেইজিং শহরে রাত কাটাই। বেইজিং শহরে দারুণ কিছু সময় কাটিয়ে আমরা চলে যাচ্ছি এখানকার ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। এখন আজ রাত 9টায় আমাদের ফ্লাইট মঙ্গোলিয়ার উদ্দেশ্যে। আমরা আজকেই ল্যান্ড করব উলানবাটার এয়ারপোর্টে। সত্যি এটা ভাবতেই ভালো লাগছে যে মঙ্গোলিয়া যাচ্ছি আমরা। বেইজিং শহরের 2টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আগের দিন কুনমিং থেকে এসেছিলাম ড্যাশিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর আজ মঙ্গোলিয়া যাচ্ছি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। দুটি এয়ারপোর্টই তৈরি করা হয়েছে মূল শহর থেকে বেশ কিছুটা দূরত্বে। এয়ারপোর্টে চলে এসেছি, আমরা এখন ভেতরে প্রবেশ করব। এখন কত বাজে? 6টা বাজবে 5 মিনিট পরে, আর 9টায় আমাদের ফ্লাইট। 3 ঘন্টা আগেই পৌঁছে গেছি। এই এয়ারপোর্টগুলোতে অবশ্য ভিড় কম থাকে, সময় বেশি লাগবে না। এই এয়ারপোর্টটিও অনেক ব্যস্ত, আকারেও সুবিশাল আর নান্দনিকতায় অনন্য। শুরুতেই আমরা ডিসপ্লেতে দেখে নিলাম আমাদের ফ্লাইট ও কাউন্টারের তথ্য। মঙ্গোলিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা মিয়াট মঙ্গোলিয়ানে আমরা যাচ্ছি উলানবাটরে। কাউন্টারে কেবল কর্মীরা আসছেন, অনেক যাত্রী দাঁড়িয়ে রয়েছেন বোর্ডিং পাস নেওয়ার জন্য। আমরাও সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছি। কাউন্টার চালু হয়ে গেলে বেশি সময় লাগবে না ধারণা করছি বোর্ডিং পাস পেতে। বোর্ডিং পাস দেওয়া শুরু হলো যথাসময়ে। এখানে বেশ কিছু মঙ্গোলিয়ান নাগরিক দেখতে পাচ্ছি। বোর্ডিং পাস পেয়ে উচ্ছ্বসিত নিলয়। মঙ্গোলিয়া যাওয়ার টিকিট হাতে পেয়ে গেছি। মিয়াট মঙ্গোলিয়ান, এটা মঙ্গোলিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার এয়ারলাইন্স। তো এখানে টিকিটটা খুব সুন্দর, টিকিটে লেখা আছে নাও ইজ দ্য টাইম টু মঙ্গোলিয়া। গোটা আবার একটু অন্য মার্কে দেওয়া আছে। এবার ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানে ওঠার পালা। কিন্তু এয়ারপোর্টটি এতটাই বড় যে ইমিগ্রেশন যে টার্মিনালে হবে সেখানে যেতে হবে ট্রেনে চেপে। কিছুক্ষণ পরপর এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে এমন অনেক শাটল ট্রেন যাতায়াত করে।
দারুণ একটি ভ্রমণ, খুব ভালো লাগছে এই জায়গাটা। ট্রেন থেকে নেমেই ইমিগ্রেশন সম্পন্ন করে ফেললাম আমরা। বন্ধুরা, ইমিগ্রেশন শেষ। এখন আমরা মিয়াট মঙ্গোলিয়ানের ফ্লাইটে উঠব, চলে যাচ্ছি মঙ্গোলিয়া। চেঙ্গিস খানের দেশে, চেঙ্গিস খানের দেশে অবশেষে, কুবলাই খানের দেশে। চাইনিজ ইমিগ্রেশন পার করে চলে এসেছি, এখন আর কোনো বাধা নেই। আরও কমপক্ষে 1 ঘন্টা পরে বোর্ডিং শুরু হবে। পড়ন্ত বিকেলে টার্মিনালের বারান্দায় দাঁড়িয়ে দেখছি একের পর এক বিমানের উড্ডয়ন। বোর্ডিং কলের অপেক্ষার প্রহরে একটি রেস্টুরেন্টে বসে খাবারের অর্ডার করলাম। মেনু কার্ডের ছবিতে যা দেখলাম আর বাস্তবে যা এলো তাতে বিরাট ফারাক। এই যে খাবারটা ছবিতে দেখছিলাম অন্যরকম, আর এখানে দিয়েছে কেমন লাগবে জানি না। চীনে এসে তাদের সসগুলো আমার পছন্দ হয় না। এটা কেমন হবে জানি না, চিকেন দেখি খেয়ে জানি আপনাদেরকে, তবে আলুটা ভালো, মোটামুটি খুব ভালো না। খারাপ বলবো কিনা এটা বুঝতেও পারতেছি না, কিন্তু দাম কিন্তু খারাপ না। এটা হচ্ছে 69 RMB, 69 RMB 1000 টাকার উপরে দাম এটা। নিলয় কি বলে তা শোনার জন্য অপেক্ষা করছি, কিন্তু তার অভিব্যক্তি ছিল দেখার মতো। কোনো স্বাদই নাই। বন্ধুরা, ওই যে দেখুন আমাদের জন্য অপেক্ষা করছে মিয়াট মঙ্গোলিয়ার এই এয়ারক্রাফটটি। এই এয়ারক্রাফটে চড়েই আমরা মঙ্গোলিয়া চলে যাব। রাত 8:15টার দিকে শুরু হলো বোর্ডিং। মঙ্গোলিয়াগামী বিমানে উঠছি, এই অনুভূতিটাও অদ্ভুত। মিয়াট মঙ্গোলিয়ান এয়ারলাইন্সের এই এয়ারক্রাফটটির অভ্যন্তরভাগ খুবই চমৎকার, অথচ মঙ্গোলিয়া ভ্রমণের প্ল্যান করার আগে এর নামও আমি শুনিনি। বন্ধুরা, উঠে পড়েছি মিয়াট মঙ্গোলিয়ার ফ্লাইটে। নিলয়, কেমন লাগছে? একেবারে দুর্দান্ত। মঙ্গোলিয়া যাচ্ছে, মঙ্গোলিয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার এয়ারলাইন্সে। এক্সাইটমেন্টের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে অন্য যে কোনো ফ্লাইট থেকে এই ফ্লাইটে যাওয়ার কারণে, কারণ এখানে সবাই মোটামুটি চাইনিজ এবং মঙ্গোলিয়ান এবং বেশ কিছু ফরেনারও আছে। বাংলাদেশে আমরা শুধু দুজনই, এটা বেশ এক্সাইটিং লাগতেছে ব্যাপারটা। সব প্রস্তুতি শেষে বিমানটি এগিয়ে যেতে থাকলো রানওয়ের দিকে। এ সময় বিমানের পাখায় আঁকা লোগোটি আমার নজর কাড়ল। নীল পাখাওয়ালা এক ঘোড়ার ছবি। মঙ্গোলিয়ার যাযাবরদের প্রধান বাহন ঘোড়া। এই ঘোড়ার পিঠে চেপেই চেঙ্গিস খান জয় করেছিলেন অর্ধেক দুনিয়া। তাই তো তাদের ন্যাশনাল ক্যারিয়ারের পাখায় শোভা পাচ্ছে ঘোড়া সম্বলিত লোগো। বিমানটি উড়াল দেওয়ার পর জানালা দিয়ে রাতের বেজিং শহরটি দেখে নিলাম। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো আপ্যায়নের তোড়জোড়। চিকেন ও সালাদ, মিক্সড বক্স, পাউরুটি এবং দই পরিবেশন করা হলো। দেয়া হলো পানি ও সফট ড্রিঙ্কসও। খাবারগুলো দেখে ভেবেছিলাম চাইনিজ ধাঁচের ফ্লেভার যুক্ত হবে, পরে দেখলাম না, ধারণা ভুল। খেতে বেশ ভালো লাগছে। এই বিমানে ইনফ্লাইট ইন্টারনেট পরিষেবা চালু রয়েছে। প্রত্যেকটি সিটের পেছনে রয়েছে কিউআর কোড। এটি স্ক্যান করলেই মিলছে ইন্টারনেট, ব্রাউজ করা যাচ্ছে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সবকিছুই। প্রায় 2 ঘন্টার ফ্লাইট শেষে আমরা অবতরণ করলাম মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরের চেঙ্গিস খান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বিমান থেকে নেমেই হাঁটা দিলাম ইমিগ্রেশন কাউন্টারের দিকে। ছোট্ট এয়ারপোর্ট, কিন্তু বেশ ছিমছাম। ঝটপট ইমিগ্রেশন সম্পন্ন করে চলে এলাম লাগেজ বেল্টের কাছে। চলে এসেছি সত্যি সত্যি মঙ্গোলিয়ায়। ইমিগ্রেশন শেষ হয়ে গেল, এখন আর মঙ্গোলিয়ায় ঘুরতে ফিরতে কোনো বাধা নেই। ইমিগ্রেশন খুবই স্মুথ, তারা তেমন কিছু জিজ্ঞেসই করেনি। পাসপোর্ট দিলাম, আমার ইলেকট্রনিক ভিসা ছিল, সেটা দেখলেন,
শুধু বললেন যে কোথায় থাকবেন, আমি বললাম, সাথে সাথে সিল মেরে ছেড়ে দিলেন। মানে খুবই স্মুথলি হয়ে গেল এই জিনিসটা। ইমিগ্রেশন তো সব জায়গায় একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়, মনের মধ্যে দুঃখ করে কি জিজ্ঞেস করবে, কি পরিস্থিতি দাঁড়াবে, কিন্তু এখানকার মঙ্গোলিয়ার ইমিগ্রেশনটা খুবই চমৎকার, আমার কাছে খুবই ভালো লাগলো। এই বেল্টে আমাদের লাগেজ আসবে, নিলয় দাঁড়িয়ে রয়েছে লাগেজের জন্য। আরও দেখুন একই ফ্লাইটে যারা এসেছেন তারাও অপেক্ষা করছেন লাগেজের জন্য। আশা করছি কিছুক্ষণের মধ্যেই লাগেজ পাবো। লাগেজ নিয়ে বেরিয়ে আসতেই আমাদের ব্যতিক্রমী আয়োজনে অভ্যর্থনা জানানো হলো। তাদের এখানে ঐতিহ্য হচ্ছে এভাবে মিষ্টি ধরনের, দেখুন কিছুটা ক্যান্ডির মতো, এগুলো নিয়ে এসেছেন। কাছে উত্তরীয় আছে, এটা পরিয়ে দেওয়া হয় না। আবার দেখুন মঙ্গোলিয়ান সাজে সেজে এসেছেন। তারা অতিথি এলে মঙ্গোলিয়ায় এভাবেই বরণ করে থাকেন। আমার খুবই ভালো লেগেছে এই অভ্যর্থনা। পার্থিদা, how are you? Fine. বন্ধুরা আমাদের এখানে নিতে এসেছেন ইতু ট্রাভেলসের কর্মকর্তারাও আছেন। প্রার্থীদা, তার আন্তরিকতা ছাড়া আমার এখানে আসা হতো না। নাইস গাই, গ্রেটফুল টু ইউ। আর ইতু ট্রাভেলস হচ্ছে মঙ্গোলিয়ার সবচেয়ে জনপ্রিয় ট্রাভেল এজেন্সিগুলোর মধ্যে একটি। আমি ধীরে ধীরে সব কিছুই বলবো। মঙ্গোলিয়া এসেছি, তাদের অবদান, তারা এতটাই আন্তরিক ছিলেন, সে কারণে আমি এখানে পা রাখতে পেরেছি। তাদের ব্যাপারে আমি আরও বলবো ধীরে ধীরে। অবশেষে চেঙ্গিস খানের দেশ মঙ্গোলিয়ার মাটিতে পা রেখেছি, এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। এটা একটা দারুণ এক্সাইটিং মুহূর্ত আমার জন্য। ও, মঙ্গোলিয়ার বাতাসে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আমাদের উলানবাটর শহরে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়িও এনেছেন তারা। গাড়িটি ড্রাইভ করছেন মন্টবোর্ড, যিনি টানা 11 দিন আমাদের সাথে থেকে গাইড করবেন। চেঙ্গিস খান এয়ারপোর্ট থেকে উলানবাটর শহরের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। দূরে থেকে আলো ঝলমলে শহরটি দেখতে পাচ্ছি। চলতে চলতে শহরের ভিতরে প্রবেশ করলাম আমরা। রাতের উলানবাটর শহর, অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছি আমি। কতদিনের স্বপ্ন ছিল এই শহরে আসব। আহ উলানবাটর, আহ মঙ্গোলিয়া। এবার আমরা চলে এসেছি বিখ্যাত সুখবাতার স্কয়ারে। এখানে চেঙ্গিস খানের একটি বিখ্যাত ভাস্কর্য রয়েছে, যা দিনের বেলায় দেখব আমরা। একই সাথে দেখতে পেলাম চেঙ্গিস খান মিউজিয়াম ভবনও। সুখবাতার স্কয়ারের পাশেই ইউবি গ্র্যান্ড হোটেলে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। পার্থিদা ও মন্টবোর্ড আমাদের প্রথমে রিসিপশন, এরপর রুম পর্যন্ত নিয়ে গেলেন। জানিয়ে রাখি, বেঙ্গল ভিস্তা ও ইতু ট্রাভেল সম্মিলিতভাবে মঙ্গোলিয়া গ্রুপ ট্যুর পরিচালনা করবে। এ কারণে তারা আমাদের বিজনেস পার্টনারও বটে। এখন রাত 1টা বাজে। এত রাতে তাদের এমন আন্তরিকতায় মুগ্ধ না হয়ে উপায় নেই। বন্ধুরা, ইউবি গ্র্যান্ড হোটেলের রুমে চলে এসেছি। এই যে নিলয় বসে বসে সিম চেঞ্জ করলো কেবলই। আর এ পাশে দেখুন বেড, একটা সিঙ্গেল বেড আছে, আর ও পাশে একটা 2 জনের থাকার মতো একটা ডাবল বেড আছে। খুব সুন্দর পরিপাটি, আমার কাছে ভালো লেগেছে এই জায়গাটি। আর এই পাশে দেখুন টেলিভিশন রয়েছে, পানি দেওয়া হয়েছে, চা কফির ব্যবস্থা রয়েছে। আর এখানে একটি আলমিরা দেখতে পাচ্ছি। হোটেলে যা যা থাকে আর কি 3 স্টার 4 স্টার মানের হোটেলে তার সবই আছে। এটা সম্ভবত ওয়াশরুম। হ্যাঁ, ওয়াশরুমটা অনেক বড়, খুবই সুন্দর। বাহ, একেবারে ঝকঝকে তকতকে ওয়াশরুম আর সুপরিসর। এই যে দেখুন এখানে শাওয়ার নেওয়ার জায়গাটা, এখানে বেসিন, বাথটাব সব কিছুই রয়েছে। হোটেলটি বেশ সুন্দর। আরও দারুণ একটি বিষয় হচ্ছে এই হোটেলের রুম থেকে বাইরের দৃশ্যটা দারুণ দেখা যায়, শহরটা। আরও স্পেসিফিকভাবে যদি বলি
যে এখান থেকে এই উলানবাটর শহরের সবচেয়ে নান্দনিক এবং সবচেয়ে সুন্দর যে স্কয়ার, শুকবাতার স্কয়ার, সেটি দেখুন। এই যে এই ভবনটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের সামনের ভাগেই চেঙ্গিস খানের মূর্তি রয়েছে। আজকে রাতে আর যাচ্ছি না, এখন এখানে রাত 1:15 বাজে, অনেক রাত। কালকে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখাবো আপনাদেরকে, চেঙ্গিস খানের মূর্তি দেখাবো, চেঙ্গিস খানের ইতিহাস জানাবো, দেখাবো উলানবাটর শহরটাও।